দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আমি আছি মুরসালিন হক জুনায়েদ। আমরা এই জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কথা বলি, বিভিন্ন সংবাদ বা ঘটনার বিশ্লেষণ করি, সেই ঘটনাগুলোর পরম্পরা কতদূর কি হতে পারে ভবিষ্যতে এবং আগামীতে কি ধরনের কাজ যে গোষ্ঠী বা দল বা ব্যক্তি থাকেন তারা কিভাবে দেখেন, এইটি নিয়ে আলোচনা করেন আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথিরা। আজকে আমাদের আলোচনার আলোচনায় সেকেন্ড রিপাবলিক। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে দুজন অতিথি যুক্ত আছেন, উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। আমার ডানেই আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। ওনার পাশেই আছেন রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানি যে গেল 28শে ফেব্রুয়ারি বিকেল 3টায় নতুন রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছে বাংলাদেশে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামকরণ করেছেন এবং সেই তাদের আত্মপ্রকাশের অনুষ্ঠানে মানিক মিয়া এভিনিউতে তারা তাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যেই ঘোষণাপত্র বা বক্তব্য যেটি রেখেছেন সেখানে সেকেন্ড রিপাবলিকের কথা কিন্তু বেশ বড় আকারে এসেছে। পাশাপাশি আছে গণপরিষদের গঠনের ব্যাপারটি। এই বিষয়ে আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার মাধ্যমে আলোচনা একটু শুরু করতে চাই। এনসিপি কিভাবে তাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করার লক্ষ্য পূরণ করবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে আপনি যে অংশটা বলেন ওখান থেকে আমি বরং শুরু করি যে নাহিদ ইসলামের যে বক্তব্যটা, এই বক্তব্যটা কিন্তু একেবারেই বাস্তব এবং ঐতিহাসিকভাবে একটা সত্য বক্তব্য। একদিকে যেমন নাহিদ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে এনেছেন, সংবিধানের যে ফ্লসগুলো আছে সেটা নিয়ে বলেছেন, অর্থনীতি জায়গাগুলো ট্রাস করেছেন, একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছেন। সেই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা এই যে নতুন যে পার্টি তাদের রাজনৈতিক যে কর্মসূচি তাতে যদি অন্তর্ভুক্ত হয় আমি সেটাকে খুবই সাধুবাদ জানাই, এটা একটি ভালো দিক। কিন্তু পরবর্তীতে হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে এটা কীভাবে হবে। প্রথম যে প্রস্তাবনা সেটি হচ্ছে যে একটা সেকেন্ড রিপাবলিক বা সাংবিধানিক কাঠামো পুরোপুরি পরিবর্তন করা, প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্নির্মাণ করা, অনেকগুলো ফ্যাক্টর আসবে। সাথে সাথে এসে তাহলে প্রক্রিয়াটা কি হবে, এখানে এসে যে গণপরিষদের যে আলোচনাটা এসছে যে গণপরিষদের মাধ্যমে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে গণপরিষদ গঠিত হবে এবং তার মাধ্যমে এই সেকেন্ড রিপাবলিকের যে সংস্কারটা প্রয়োজন সেটা হবে। পদ্ধতিগত দিক থেকে যদি এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের দিকে যায় তাহলে প্রপোর্শনেটলি 2/3 মেজরিটি থাকতে হবে। সেটি রাজনৈতিক বাস্তবতায় কতটুকু নতুন দলের পক্ষে যাবে সেটা যেমন একটা প্রশ্ন, আবার কতটুকু যুক্তিযুক্ত বা এখন যখন জাতীয় নির্বাচনের কথা হচ্ছে তখন এ ধরনের গণপরিষদ নির্বাচন তো রাজনৈতিক ঐক্যের মাধ্যমে হতে হবে। যে সরকারটি আছে সবগুলো রাজনৈতিক দলের একটা কনসেনসাসের মাধ্যমে তৈরি হওয়া সরকার, সেটি আর একটি প্রেক্ষাপট। আর তৃতীয় যে বিষয়টি যে বলা হচ্ছে যে বিভিন্ন দেশে এটা হয়েছে, ফ্রান্সের কথা বলা হচ্ছে, কোস্টারিকা, পোল্যান্ড, কোরিয়া, অনেকগুলো দেশের রেফারেন্স আসছে। কিন্তু আমাদের এখানে যে রাজনৈতিক পরিবর্তনটা হলো, ফ্যাসিজমের বিদায় হলো, তারপরে যে জায়গাটা আমরা গেলাম যে একটা ডিক্লারেশন স্টুডেন্টরা সামনে নিয়ে এসেছিল, যে আমি মনে করি এরকম ডিক্লারেশন প্রথমেই থাকা উচিত ছিল, যদিও দেরি হয়েছে, সেখানে কিন্তু কনসেনসাস হয়নি। সো তার থেকে একটা বড় বিষয় হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন, সেখানে কতটুকু কনসেনসাস হবে সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ঐতিহাসিক পর্যালোচনা যদি আমরা দেখি যে পুরোপুরি কাঠামোগত পরিবর্তন, যেটা ফ্রান্সের কথা বলা হচ্ছে বারবার, 5 ধরনের রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, স্পেনের ক্ষেত্রে 2 ধরনের, সেখানে কিন্তু পুরো কাঠামোটার পরিবর্তন হয়েছে। কিন্তু এবারে আমরা যে সরকারকে নিয়ে আসলাম বা যাকে আমরা বলছি যে এই সরকার, সেটি পুরো কাঠামো কি আমরা সবাই চাচ্ছি? বা আমরা তো সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেও তো আবার এক ধরনের শপথ অনুষ্ঠান বা উপদেষ্টা পরিষদের সিলেকশন, রাষ্ট্র পরিচালনা, ইনস্টিটিউশন পরিচালনা করা, তার দিকে আমরা চলে গেলাম। আবার বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী পুরোপুরি রাজনৈতিক ব্যবস্থা পাল্টাতে হয়, নতুন রাজনৈতিক দল হয়, কিন্তু এখানে তো একটু মিক্সচার হয়ে গেল যে যারা বিপ্লবের অবশ্যই সামনের দিকে নেতৃত্ব দিয়েছে তারা একটা অনেক বড় স্টেক হোল্ডার, কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের অবদান বা শ্রেণী পেশার মানুষের অবদানকে ছোট করে দেখার জায়গা নেই।
তাহলে তারা তো এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা দীর্ঘদিন শাসন প্রক্রিয়া ছিল, তারা এখন নির্বাচনে বঞ্চিত হয়েছে 15 বছর 16 বছর, তারা তো নির্বাচন চাইবে। আবার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু ইতিমধ্যে তাদের যে রাজনৈতিক আদর্শ, তাদের যে কর্মসূচি, সেটাকে ধরে রেখেই নির্বাচনে যেতে চাচ্ছে। তাহলে সেখানে কিন্তু পলিটিক্যাল ডিভাইড একটা তৈরি হয়েছে, যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি এবং নতুন পলিটিক্যাল পার্টি, তাহলে পুরো কাঠামো বোধহয় বদলানো মুশকিল। আবার যদি কনস্টিটিউশনে আমরা আসি, নাহিদ যে কথাগুলো বলেছে যে কনস্টিটিউশনে অনেক ধরনের গ্যাপ আছে, মুজিববাদের কথা তারা বলছে, 4টা আদর্শের কথা বলছে, কিন্তু মোটা দায় কি পুরো কনস্টিটিউশন বদলে ফেলবো? সেকেন্ড রিপাবলিক হলে তো পুরোটা পাল্টাতে হবে, সেখানে আবার রাজনৈতিক ঐক্য হবে কিনা সেটা একটা দেখবার বিষয়। সো আমি শেষ করি এই পর্বে ভাবে যে কথাগুলো এসছে নাহিদের বক্তব্যে বা তাদের ডিক্লারেশনে, সেটি অত্যন্ত পজিটিভ, আশা জাগানি, এটা আমরা সবাই চাই। কিন্তু যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে সেটা আমি মনে করি এটা দুরূহ প্রক্রিয়া, সেটিকে ভাবতে হবে আসলে। জি ডক্টর আব্দুল মামুন, আমরা আরো প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল তার একটি ধারণা কিন্তু তারা দিয়ে রেখেছিলেন, সেটি জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য হিসেবে উঠে এসেছে কিনা, এরকম মনে করেন কিনা? আসলে এটা যদি উঠে এসে থাকে, এখন কিছুটা রিফ্লেকশন আছে, বা যেটা ডক্টর আব্দুল্লাহ আল মামুন ভাই ইতিমধ্যেই যে কথাগুলো বলেছেন আমি এগুলো রিপিট করতে চাই না। আসলে আমাদের যে মুখ্যম সময়টা ছিল সেটা ছিল কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে। ওই সময়ে কিন্তু আমরা চাইলেই রিপাবলিক 2 যেটাকে আমরা বলছি এখন, তখন কিন্তু পসিবল ছিল। এবং আপনি বিপ্লবী সরকার চাইলেই সংবিধান পরিবর্তন, পরিমার্জন করতে পারেন, যেটা মামুন ভাইয়ের ব্যাখ্যাও বলেছেন। তা আমি এটা বলতে চাই ওই সময়টা ছিল যেটা চাইলেই তখন সম্ভব ছিল। এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, আমার মনে হয় তখনের প্ল্যান এখন ইমপ্লিমেন্ট করা সত্যি দুরূহ হবে। আপনি দেখেন এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস যারা আছে, যে স্বাভাবিকভাবেই এদের সাথে যদি দূরত্ব বজায় রেখে নতুন পলিটিক্যাল পার্টি কোনো নির্বাচনী ম্যানিফেস্টোতে হোক, পার্টি ম্যানিফেস্টোতে হোক দিলে এককভাবে সেটা সম্ভব না, অসম্ভব। আপনি জানেন যে সংবিধানে পরিমার্জন করতে হলে যেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠের প্রয়োজন, এটা কিন্তু নতুন পলিটিক্যাল পার্টি যারা আছেন, নতুন পলিটিক্যাল পার্টি হয়েছে, ছাত্ররা পলিটিক্যাল পার্টি করেছে, ইটস এ গুড জেস্টার। ছাত্ররা মানে আগে থেকেই পলিটিক্যালি ম্যাচিউরড হবে, সেটা আমরা চাই, সেটা কিন্তু সবাই সাধুবাদ জানাচ্ছে। এবং আমরাও যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াচ্ছি, আমরা গবেষণা করছি, আমরাও জানি যে এটা একটা গুড জেস্টার, একটা ভালো প্র্যাকটিস হবে হয়তো ইন ফিউচারে। যেটা হয়তো এখন এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মধ্যে সবচেয়ে বড় দল যেটা আপনি দেখেন দীর্ঘ সময় কিন্তু নিপীড়ন নির্যাতনের মাধ্যমে ক্ষমতার বাইরে থেকেও নিজেদের মধ্যে কিন্তু একটা পরিশুদ্ধ, পাশাপাশি হচ্ছে পরীক্ষিত একটা দল হয়েছে। এখন যে নতুন পলিটিক্যাল পার্টি হিসাবে যে কথাগুলো বলছে, কথাগুলো অবশ্যই এই এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু একটা দল যদি ক্ষমতায় যায় তার কিন্তু স্বৈরতন্ত্র হওয়ার একটা সম্ভাবনা আছে। যে গ্যাপটার কথা বলেছেন ডক্টর মামুন ভাই, যে কথাগুলো বলেছেন, তো এটাও প্রয়োজন যে এই গ্যাপটাকে, এই কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনে যে গ্যাপগুলো আছে, যে স্বৈরতন্ত্র হওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা কিন্তু আসলে চেঞ্জ করা প্রয়োজন। বাট সেই চেঞ্জটা করতে হলে কি প্রয়োজন? জাতীয় ঐক্য। এবং জাতীয় ঐক্য ছাড়া কিন্তু এখন যে অবস্থায় আছে, চাইলেই কিন্তু এখন সংবিধান পরিমার্জন করা আমার কাছে মনে হয় এটা দুরূহ হবে। এবং সেই ক্ষেত্রে নতুন যারা পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস, বিশেষত সবচাইতে বড় যে দলটা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, আমরা যতই বলি যে হ্যাঁ আন্দোলনের নেতৃত্ব ছাত্ররাই দিয়েছে, কিন্তু ব্যাপারটা এমন হওয়া উচিত না যে স্বৈরাচারের পতন শুধু আমরাই ঘটিয়েছি। যেটা হয়েছে আপনি দেখেন 71 স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ কিন্তু বরাবরই স্বাধীনতাকে নিজস্ব সম্পত্তি ভাবত। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এই ছাত্রদের এই নেতৃত্বে কিন্তু সহযোদ্ধা, সহযোগী হিসাবে সব পলিটিক্যাল পার্টিস, ছাত্র জনতা, আপাময় সবাই ছিল। কিন্তু এটাকে যদি নিজস্ব সম্পত্তি কেউ ভাবা শুরু করে তাহলে কিন্তু আলটিমেটলি অবস্থাটা যেটা দাঁড়াবে, যেটা 71 পরবর্তী আমরা দেখেছি আওয়ামী লীগ সবসময় এটা করেছে এবং করেছে বিদায়ী আপনি দেখেছেন পরবর্তীতে কনসিকুয়েন্স কি হয়েছে। তো এটা যেন না হয়, কোনো আন্দোলন কারো একক সম্পত্তি না।
আর বিশেষত ৭১ বলেন, ৯০ বলেন এবং সেটা ২৪ই বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু সে আন্দোলনের অ্যাচিভমেন্টগুলো হয়েছে। এটা ভুলে গেলে চলবে না। নিশ্চয়ই কেউ না কাউকে নেতৃত্ব দিতে হয়, কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু এটা আমি করেছি। তা আমিত্ব ছেড়ে আমরা যদি সংবিধান, যেহেতু এটা যেটা আছে এখানে যেহেতু গ্যাপ আছে, এখানে যেহেতু স্বৈরতন্ত্র হওয়ার সম্ভাবনা আছে, আমার মনে হয় যে আগে এই জাতীয় ঐক্যটা প্রয়োজন, এবং জাতীয় ঐক্যর মাধ্যমেই এই সংবিধানের এই পরিবর্তন, পরিমার্জন এবং নতুনভাবেও যদি করার কোনো থাকে, কিন্তু এটা জাতীয় ঐক্যের মাধ্যমে করতে হবে। এককভাবে আমরা হয়তো এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য ম্যানিফেস্টোতে দিতে পারি, কিন্তু এটা আদৌ পসিবল কিনা সেটা আমাদের দেখতে হবে। জি, ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছেও ফিরবো আমি একটু যেতে চাই ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই জাতীয় নাগরিক কমিটি, এটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আরেকটি যে অংশ রয়েছে তার একটি মিলিত প্রয়াসেই আসলে তৈরি হয়েছিল এই পার্টি। তো এই যে তারা এই গেল আগস্ট পরবর্তী সময়ে তারা যেভাবে জনগণের সাথে মিশেছেন এবং মিশছেন, সেখানে এই যে সেকেন্ড রিপাবলিক গণপরিষদের ব্যাপার যেটি তারা বলছেন, এটির বাস্তবিক অর্থে কতখানি প্রয়োজন আছে? না, বাস্তবিক অর্থে কিন্তু আমি যেটা বললাম যে নাহিদের যে বক্তব্য, সেটা কিন্তু খুবই একটা সুশীল বক্তব্য এবং একেবারেই বাস্তবসম্মত, এটা নিয়ে কোনো ডিবেট নাই। কিন্তু একটা তো নতুন রাজনৈতিক দল, তাদের কর্মসূচিতে এটা থাকবে। তার আগে একটা কথা খুব ক্লিয়ারলি আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে এই শিক্ষার্থীরা তাদের যে ছাত্র সংগঠন করেছে এবং এখন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো, সেটির অত্যন্ত আমি মনে করি প্রয়োজন আছে, এবং আমি চাই যে এই সংগঠনটি ধীরে ধীরে গড়ে উঠুক। এবং তাহলে আমরা যেটা একটু আগে তৈব ভাই যেটা বললেন যে আমরা চাই একটা কম্পিটিটিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা সবসময় ছিল না, অনেক দিন ধরে ছিল না, 17 বছর তো ছিলই না, সেটার জন্য যেমন প্রয়োজন, তেমনি তারা যে আত্মত্যাগ করেছে আন্দোলনে এবং তাদের যে নতুন রাজনৈতিক দলের বক্তব্য, এটি কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ হয়েছে, আমি এটার শুভকামনা জানাই। আর বাস্তবতার জায়গাটা হচ্ছে যে যেটা প্রশ্নটা আপনি করলেন যে 17 বার আমরা কনস্টিটিউশন সংশোধন করেছি, এবং এটি দ্ব্যর্থহীন কণ্ঠে বলা যায়, সবসময় না হলে মোটা দাগে অনেকগুলো সংশোধনী কিন্তু গেছে যে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এবং সর্বশেষ যে কয়েকটি সংশোধনী হয়েছে শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত না, এটা ফ্যাসিজমকে আসলে লালন পালন করছে। ছাত্রদের আরেকটা যে দাবিটা, সেটা যে মুজিববাদ নিয়ে যে কথাটা বলছে যে 4টা মূলনীতি সংবিধানে, আপনার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটা আসলে সমাধান তো দিতে পারেনি, এই প্রিয়াম্বল আমাদের ইনক্লুসিভ হয়নি, সেটিও একটা ঠিক কথা। আরেকটি হচ্ছে যে আপনি যখন বলছেন যে জনগণ কতটুকু মানবে, অথবা জনগণ এটার কতটুকু পক্ষে বা বিপক্ষে, সেটা তাদের রাজনৈতিক কর্মসূচি, কর্মকাণ্ড এবং রাজনৈতিক সংযুক্তি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটির মাধ্যমে আস্তে আস্তে প্রমাণিত হবে। কিন্তু এই মুহূর্তের বাস্তবতা বোধহয় এটি নয় যে আপনি এখনই সেকেন্ড রিপাবলিক বলে আইদার আপনি গণপরিষদ অথবা আপনি যদি হানা ভোটের দিকে যান, এ ধরনের কোনো প্রক্রিয়া সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু এটি তাদের কর্মসূচিতে থাকুক, এটি তারা আস্তে আস্তে মানুষের জনমত তৈরি করুক, এবং পরবর্তীতে যখন সুযোগ আসবে সেই সংশোধনীগুলো হোক, এটি গেল একটি দিক। অন্যদিক হচ্ছে যে সেকেন্ড রিপাবলিকের আলোচনায় নাহিদ যে কথাগুলো বলেছে, ইতিমধ্যে কিন্তু বিএনপি তাদের 31 দফায় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক অংশে সেই সংশোধনীগুলোর পক্ষে মতামত দিয়েছে। এটি ভাবতেও ভালো লাগে এখন যে না, আমরা একটা বাস্তবতা দেখতে পাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের হবে, এটি একটি বাস্তবতা। বলা হচ্ছে যে বিএনপি খোলাখুলি বলেছে যে 2 টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, পার্টির মধ্যে গণতন্ত্রায়ন কথা হচ্ছে। আমি দেখলাম যে কোনো একটা জায়গায়, এটা বোধহয় রংপুরের কোনো একটা উপজেলা, পীরগঞ্জ উপজেলায়, যে সেখানে কিন্তু ভোটের মাধ্যমে আয়োজন করা হয়েছে কাউন্সিল। এটা কিন্তু একেবারে অনুপস্থিত, ছোট ছোট উদাহরণ। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি ছাত্র সংগঠনের ব্যবহার দেখেন, ছাত্র দলের, সেটিও কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, অনেকটা পরিবর্তন হচ্ছে হলগুলোতে এখন। হয়তো আপনার কাছে মনে হতে কেন এই আলোচনাটা আমি করছি, বাট বাস্তবতা হচ্ছে যে ওই যে একটা গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার, মতামত প্রকাশের স্বাধীনতা, একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থাপনা, সেদিকে কিন্তু আমি আশাবাদ দেখতে পাচ্ছি গত এই বিপ্লবের পরে। বিএনপির মধ্যে এটা আছে, অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, সেটা একটা আস্তে আস্তে প্রক্রিয়ার মাধ্যমে যাবে। এটা হলো দ্বিতীয় বিষয়। তাহলে প্রথমটা হচ্ছে তাদের ম্যান্ডেটে থাকুক, তারা জনগণের কাছে যাক এটা নিয়ে। দ্বিতীয় হচ্ছে আমি বিএনপির মধ্যেও এই ভালো পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি, এবং তারা তাদের যে বক্তব্যগুলো এখন দিচ্ছে আগের থেকে ভিন্ন। হ্যাঁ, অবশ্যই এটা বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেক সময় ছোটখাটো অভিযোগগুলো আসছে, কিন্তু তারা ব্যবস্থাও নিচ্ছে।
তৃতীয় যে জিনিসটি যেটা আমি শুরুতে বললাম, যে এই প্রক্রিয়াটা যেন এমনভাবে না হয়, যেন মানুষের সামনে এমন চিত্রিত না হয় যে নির্বাচন পেছানোর এটি কোনো কৌশল কিনা, বা তারা সরকারে তাদের দুজন প্রতিনিধি এখন আছে, যদিও নাহিদ বেরিয়ে এসছে, তারা আছে, আবার সরকারও এমন একটা মনোভাব পোষণ করে কিনা যে ক্ষমতাকে প্রলং করার ক্ষেত্রে, সেই জায়গাটাতে কিন্তু সমস্যা। এর সাথে পঞ্চম জিনিসটি যুক্ত করতে হবে। আমি যদি খোলাখুলি জিজ্ঞেস করি মানুষকে এখন দেশ কেমন চলছে, এই প্রশ্নটার উত্তর বোধহয় একটু সরকারের বিপক্ষেও যাবে। আমি কোনো ছোট করে দেখছি না, যারা সরকারে আছেন তারা চেষ্টা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা ক্ষেত্রে খুব সফল মানুষ, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা, দেশ চালানো কিন্তু অন্য জিনিস। সেই মোটা দাগে সেই প্রশ্নের উত্তর কিন্তু সম্ভবত আসবে না, দেশ ভালো চলছে না। সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, সেটা দ্রব্যমূল্য বলি, এবং উনিও সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, আমিও, যে সামাজিক যে স্থিতিশীলতার যে ইন্ডিকেটরগুলো, এটা কিন্তু আসলে স্বস্তির পরিবেশ নিশ্চিত করছে না। যদি এমন হতো যে এই সরকার খুব সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দ্রব্যমূল্য ভালো, স্থিতিশীলতা বজায় আছে, তাহলে কিন্তু এই ধরনের আপনার একটা হানা ভোটের আয়োজন বা আপনার গণপরিষদের ব্যবস্থাপনা তখন তো মানুষ চিন্তা করতো। কিন্তু এখন কিন্তু আমার মনে হয় যে এটা একটা বাস্তবতা, যে আমাদেরকে দ্রুত রাজনৈতিক প্রক্রিয়া ফিরতে হবে। সেক্ষেত্রে আমার যে নতুন যে রাজনৈতিক দল, তাদের কাছে আমার যে আবেদন, সেটা হচ্ছে যে রাজনীতির মাঠে এসে নিজেকে প্রমাণ করা, ম্যান্ডেট দিয়ে, আইডিওলজি দিয়ে সেই জিনিস মানুষকে বোঝানো যে আমার কর্মসূচি এটা, আমার আইডিওলজি এটা, এবং আপনারা আমার পক্ষে থাকুন। কিন্তু নির্বাচনকে ভয় পেয়ে নয়, নির্বাচনকে আসলে ফেস করতে হবে। দিন যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটাতে মানুষের এক্সপেকটেশন যেমন বাড়ছে, নির্বাচন একটা বাস্তবতা। সেজন্য সংস্কার অবশ্যই আমরা চাই। সংস্কার প্রক্রিয়াটা যেমন একটা মিটিং হয়ে থেমে গেল, আমরা কিন্তু আরো এক্সপেডিট প্রসেসটা হোক দেখতে চাই, যে এনগেজমেন্ট তৈরি হয়ে দ্রুত সংস্কার প্রক্রিয়া আসুক। সেখানে জাতীয় নাগরিক, নামটা ভুলে গেলাম, জাতীয় নাগরিক না কমিটির কথা বলছি না, জাতীয় নাগরিক পার্টি, তারা তাদের এটা একটা ভালো দিক হলো, গভর্নমেন্টের জন্য একটা অস্বস্তি ছিল তাদেরকে আলোচনায় ডাকা। এখন তো তারা পার্টি হিসেবে যেতে পারবে সেই আলোচনা সভাগুলোতে, সেখানে কথা হোক, ডিবেট হোক। এবং একটা জিনিস কিন্তু ঠিক, যে সংস্কার প্রক্রিয়ার অনেক বড় একটা কিন্তু অংশ মোটামুটি সবাই এগ্রি করছে। যেমন আর্টিকেল 70 নিয়ে কথা হচ্ছে, এটা তো বিএনপিও বলেছে যে এক্সেপ্ট অর্থ বিল অথবা পার্টির মেজর ইন্টারেস্ট ছাড়া তারা এটাতে অ্যাকসেপ্ট করছে। ক্ষমতা কমানোর কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথা বলা হচ্ছে, এটা একটা এগ্রিমেন্ট তৈরি হয়েছে। তো সেটাকে মোটামুটি যে সংস্কারগুলো আমরা সবাই এগ্রি করি, সেটাকে এগ্রি করে সেকেন্ড রিপাবলিক যে থটটা যতটা সম্ভব এই সংস্কার প্রক্রিয়ায় 30, 40, 50% সেই থটের রিফ্লেকশন তৈরি করে, ক্ষমতা কমিয়ে নির্বাচন প্রক্রিয়াকে সঠিক করে, আমলাতন্ত্রকে কারেকশন করে, বিচার বিভাগকে সংশোধন করে, তাহলে কিন্তু সেকেন্ড রিপাবলিকের কথা যেটা নাহিদ বলছে, আমার ধারণা 40 থেকে 50 ভাগ কিন্তু এই সংস্কারের মধ্যে আনা সম্ভব। এবং তারপরে নির্বাচনকে ভয় না পেয়ে তাদের উচিত হবে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোনো এবং নিজেকে প্রমাণ করা নির্বাচনের মাঠে। সেটা হতে পারে জায়গাটিতে আসবো অন্য একটি, কিন্তু এখন এমন যেন মনে না হয় যে এগুলো যেন নির্বাচনের প্রতিবন্ধকতা তৈরি করার মতো কোনো ইন্টিমেশন মানুষকে যেন না দেয়, সেটা কিন্তু আমরা একটু অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, খুব দ্রুত আপনার কাছ থেকে একটি উত্তর জানতে চাই। যেটি ডক্টর আব্দুল মামুন বলছেন যে তাদের ভাবনায়, পরিকল্পনায় থাকুক সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, যদি তারা রেখেই থাকেন বিষয়টিকে, রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কিভাবে নির্ধারিত হবে? আসলে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমি আসলে রিপিট করতে চাই না। ইতিমধ্যেই ডক্টর মামুন অনেকগুলো ব্যাপার নিয়ে বলেছেন, যে আসলে বাস্তবতার নিরিখে আপনি দেখেন ওনাদের যে তিনটা ঘোষণাতে ছিল, বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার, পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন, যেটা সমন্বয়ক নাহিদ তার ইয়েতে বলেছেন। আমি বলবো যে এই কথাগুলো কিন্তু বাংলাদেশের সবচাইতে যে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র এবং অ্যাক্টিং চেয়ারপারসন কিন্তু এই কথাগুলো বলেছেন, এবং এটার আমরা রিফ্লেকশনও দেখেছি, বিভেদের বদলে ঐক্য এবং জাতীয় ঐক্যের কথা উনি বলেছেন, প্রতিশোধ না নিয়ে ন্যায় বিচার, এই কথাগুলো বলেছেন, মেধার এবং যোগ্যতার ভিত্তিতে, যেটা ইতিমধ্যে ডক্টর মামুন বলেছেন যে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা। তা আমার মনে হয় যে কথাগুলো ওনারা বলছেন যে রিপাবলিক 2, সেটা ওনাদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে থাকতেই পারে, এটা হয়তো টাইমিং হবে। কিন্তু আমার মনে হয় এখন যেটা প্রয়োজন হচ্ছে, আমার মনে হয় গণতান্ত্রিক ধারাতে ফিরে যাওয়া। এটা খুব দ্রুত করা উচিত। গণতান্ত্রিক ধারাতে ফিরে গেলে
আর পাশাপাশি যদি সবার, আমি সবচাইতে বড় বিরোধী আর দল এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি নিজেই কিন্তু জাতীয় ঐক্য চাচ্ছে, বিএনপি নিজেই কিন্তু চাচ্ছে বিভেদের বদলে জাতীয় সরকারের কথা বারবার বলছেন, অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বারবার বলছেন, এবং আপনি ওনার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কথাই কিন্তু এটা রিফ্লেকশন পাচ্ছেন। এবং উনি যে আসলে কোনো রিভেঞ্জ চান না সেটাও কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। দলীয় নেতাকর্মীদেরকে শৃঙ্খলায় আনার জন্য কাউকে বহিষ্কার করা, কাউকে শোকজ করা, সব কিছু করছেন। এখন নতুন যে পলিটিক্যাল পার্টিস হচ্ছেন, আমাদের যে ফিউচার জেনারেশন ইয়াংরা, আমাদের ছেলেরা যেটা করছেন, তো ওনাদেরও কিন্তু সেই ক্ষেত্রে একটা রিফ্লেকশন জেস্চার দেখাতে হবে। ব্লেম গেম মাস্ট বি স্টপ, এই জিনিসটা, এটা কিন্তু শুরুতেই যদি এটা হয় তাহলে কিন্তু জাতীয় ঐক্য হবে না, জাতীয় ঐক্য বিনষ্ট হবে। আমি একটা কথা শুধু বলতে চাই, আপনি দেখেন যে একটু শেষ করেন, আমি শেষ করছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আছেন, আমি একটা কথা বলতে চাই যে এই আন্দোলনটা কিন্তু একক কারো ফসল না। আপনি আন্দোলন পরবর্তীতে দেখেন সব কিছুতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাধান্য মেরিট যোগ্যতার ভিত্তিতে হতে পারে, কিন্তু এই সুপিরিয়রিটি অ্যাটিটিউডটা দেখেন কিছুদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের ক্যাম্পাসে, ওদের ক্যাম্পাসে যেভাবে মেরেছে। আমি নিজেও পাবলিক ইউনিভার্সিটির একজন ছাত্র, এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, বাট ব্যাপারটা কিন্তু এমন হওয়া উচিত না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু আন্দোলনে যায়নি, কিন্তু আমি সাইড বাই সাইড যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারগুলো থেকে আপনি আগস্ট পরবর্তী সবগুলো সর্বোচ্চ পদে কিন্তু আসীন হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ডক্টর তৌফিকুল ইসলাম, আমরা একটু বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, আলোচনায় সেকেন্ড রিপাবলিক এই বিষয় নিয়ে। সময় হলে একটি বিরতির, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি আলোচনায় সেকেন্ড রিপাবলিক এই বিষয় নিয়ে। আমার সাথে স্টুডিওতে দুজন অতিথি যুক্ত আছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, এবং তার পাশেই আছেন রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমরা ডক্টর আব্দুল্লাহ আল মামুন আবার আপনার কাছে আলোচনা শুরু করতে চাই। গণপরিষদ আর সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনার এই ব্যাপারটি রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার এক ধরনের সংশয় আছে, রাজনীতিবিদ কেউ কেউ এরকম ভাবছেন, আপনার মন্তব্য কি? না, একটা সময়ের তো বিষয় আছে। আমরা মোটামুটি যদি জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে শেষ কনভারসেশনটা ডক্টর ইউনূসের দেখে মোটামুটি উনি ডিসেম্বরের কথা বলেছেন। এখন যদি এ ধরনের সেকেন্ড রিপাবলিক এবং সেটা গণপরিষদের মাধ্যমে করা বা রেফারেন্ডামের মাধ্যমে, আবার দুটো স্টেপ, যেটা একটু আগে প্রশ্নটা তৌফিক ভাইকে বলেছিলেন, কিন্তু এখন রেফারেন্ডাম অথবা রাজনৈতিক ঐক্য দুটোর প্রয়োজন হবে। রাজনৈতিক ঐক্য আমি তো চোখে দেখছি না এই মুহূর্তে, দৃশ্যমান নয়। আরেকটি হচ্ছে রেফারেন্ডামে যেতে গেলেও তো রাজনৈতিক ঐক্য লাগবে, অর্থাৎ আপনি তো সরাসরি গণপরিষদে যেতে পারবেন না। দুটো প্রক্রিয়া হতে পারে, একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক ঐক্য অথবা আপনার রেফারেন্ডামে যাবেন, হানা ভোটে যাবেন। তো সেটা তো বাস্তবতা আমি দেখছি না। আবার যে সময়ের কথা ধরি, আমরা ইতিমধ্যেই মার্চে ঢুকে গেছি, আর বোধহয় 7 মাস বা 8 মাস বা ডিসেম্বর পর্যন্ত। এদিকে নির্বাচন কমিশনও বলছে যে আমরা প্রস্তুত, ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে, 12.5 কোটির মতো ভোটার, সব একটা ভালো দিকে এগুচ্ছে। কিন্তু এটা কেমন করে হবে, এটা আমি এই মুহূর্তে যদি বৃহত্তর রাজনৈতিক ঐক্য ছাড়া শুধু নাগরিক পার্টির যে দাবি, সেটা আমি আসলে দেখি না। আর যদি সেটার দিকে সরকারের কোনো সমর্থন যায়, ইতিমধ্যে প্রশ্নটা উঠেছে যে নিরপেক্ষতার প্রশ্ন, সেটি কিন্তু ভালো কোনো দিক নয়। আমি আবারও বলি, আমি এই পার্টিটির দিনকে দিন উন্নতি দেখতে চাই, তাদেরকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, কিন্তু যে এই ধরনের প্রক্রিয়ায় গিয়ে কোনো ধরনের প্রাথমিক বিতর্কের মধ্যে পড়ে যেন আগে যে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছিল তাদের মতো পরিণতি না হয়, সেটা আমি চাই না। এই জন্যই বারবার জোর দিচ্ছি যে একটা মোটা দাগে এক ধরনের কনসেনসাস সংস্কারের জন্য হবে সবগুলোতেই, সেটাকে মেনে নিয়ে তাদের যে রাজনৈতিক আদর্শ, কর্মসূচি, সেগুলো নিয়ে সামনে এগোতে হবে। কতটা সিট পেল আমি কিন্তু এই দলের ক্ষেত্রে সেটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা একটা পপুলার পার্টি, তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সুন্দর হয়েছে, যদিও কিছু কিছু প্রশ্ন এসছে, বাস, রিকুইজিশন, সাপোর্ট। সেক্ষেত্রে আমার একদম দাবি থাকবে যে এই অনুষ্ঠানটি কীভাবে আয়োজিত হলো তার একটা ব্যাখ্যা, অর্থনৈতিক ব্যাখ্যা বিশেষত যদি হাজির করা যায়, সেটা কিন্তু এই শিক্ষার্থীরা স্যালুট পাবে সবার কাছ থেকে যে আমরা এইভাবে করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে এটা চাই। কিন্তু যদি এমন হয় যে এই দাবিটাকে সামনে এনে নির্বাচনকে দীর্ঘায়িত করা, রাজনৈতিক প্রক্রিয়ায়
ফেরাটাকে দীর্ঘায়িত করে যে প্রশ্নটা আপনি সরাসরি করলেন সেটি খুব দুঃখজনক হবে। আর আরও একটু রিপিট হয়ে যাচ্ছে যদিও কথাটা, যে বর্তমান অবস্থা যদি এমন হতো যে সরকার খুবই সফল, একটা স্থিতিশীলতা আছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, তাহলে কিন্তু জিনিসটা ভিন্ন হতে পারতো। কিন্তু এই প্রক্রিয়া কিন্তু এটা ইনস্ট্রুমেন্ট, মানুষ মনে করতে পারে নির্বাচনকে দীর্ঘায়িত করা বা এই গভর্নমেন্টদের সঙ্গে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, বা অন্য আরও একটি রাজনৈতিক দল তারাও এক ধরনের সুবিধাজনক অবস্থানে আছে, যে এরকম মনে করে মানুষ যে না এই কারণে ক্ষমতায় থেকে বা দীর্ঘায়িত করা সেটা কিন্তু কাম্য নয়। আরেকটি জিনিস আমি বলি যে যদি এ ধরনের জিনিসের মধ্যে প্রথমেই এই শিক্ষার্থীদের দলটি চলে যায়, তাহলে কিন্তু গতানুগতিক রাজনৈতিক ধারায় ফেরার মতো কিন্তু হয়ে গেল, যে আমি আমার এজেন্ডা নিয়ে সামনে এগোবো, জাতীয় যে ইন্টারেস্ট, বর্তমান যে অবস্থা, রাজনীতি প্রক্রিয়ায় ফেরার যে বাস্তবতা তৈরি হচ্ছে সেটাকে বাধাগ্রস্ত করা, সেটা কিন্তু দীর্ঘ মেয়াদে এই সংগঠনটির জন্য খুব ভালো হবে বলে আমি মনে করি না। তাহলে কিন্তু তাদের এক্সিস্টেন্সের প্রশ্ন উঠবে। দেখুন, একটা রাজনৈতিক দল নতুন তৈরি হলে 4 ধরনের আমরা বলি যে থ্রেটের প্রথমেই সম্মুখীন হয়। একটা হচ্ছে যে এক্সটার্নাল, অর্থাৎ অন্য পার্টিগুলোতে দ্বারা কি ধরনের চ্যালেঞ্জের তারা সম্মুখীন হচ্ছে, সেই চ্যালেঞ্জটা কিন্তু তাদেরকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে আন্তঃকন্দল, যে রাজনৈতিক দলটি গঠিত হলো পদ পদবীর ক্ষেত্রে কোনো ধরনের কোন্দল হচ্ছে না, যদিও শিক্ষার্থীদের যে ছাত্রদের দল সেখান থেকে প্রকাশিত হয়েছে, যে কথাটা একটু আগে তৌহিদ ভাই টাচ করলেন। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শুধু বিনয়ের সঙ্গে বলবো যে নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, নেতৃত্বের হয়তোবা মেজর অংশে তারা থাকতে পারতো, বা একই সময় অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের প্রথমে এই মেসেজটা দেওয়া উচিত ছিল যে ইউ আর অলসো ইনক্লুডেড, যেটা দেওয়া হয়নি। তৃতীয় যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে এই সংগঠনের জন্য, যেটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে হয় না, 4টি চ্যালেঞ্জের, সেটি হচ্ছে যে একেবারে তারুণ্য নির্ভর দল হয়েছে, শিক্ষার্থী নির্ভর দল হয়েছে। প্রমাণ করতে হবে যে তারা কোন স্ট্রাকচারে বড়দের বা সিনিয়রদের ইনক্লুশনটা কি হচ্ছে। মনে রাখতে হবে বাংলাদেশ একটা হায়ারার্কিয়াল সোসাইটি, এখনো একটা পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক বা নেতৃত্বতান্ত্রিক যেদিকে যাই না কেন, এখানে মুরব্বি থেকে শুরু হয়। এই পার্টিটাকে প্রমাণ করতে হবে তাদের কোনো না কোনো ফরমেশনে সিনিয়রদেরকে কিন্তু আনতে হবে, কারণ আমাদের একটা হায়ারার্কিয়াল সোসাইটি, আমরা মুরব্বি মানি, বড়দের দেখি, ছোটদের গ্রহণ করি, বাট সেটা কতটুকু গ্রহণ করব সেটা প্রশ্ন একটা কিন্তু থেকে গেছে। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আমেরিকার উদাহরণ দিয়ে এমপিদের 23 বছর 24 বছরের বয়সের উদাহরণ এখানে নাম নেই। চতুর্থ যে জিনিসটি সেটা হচ্ছে অন্য দল থেকে আমি কেন ভিন্ন, এটি কিন্তু এই দলকে প্রমাণ করতে হবে, যেটা সব নতুন দলকে প্রমাণ করতে হয়। সেখানে আদর্শের জায়গাটা তারা বলবে, যেমন অর্থনৈতিক হিসাব দেওয়ার কথা আমরা বলছি, ক্রিয়েটিভিটির জায়গায় তারা বলবে, কিন্তু প্রমাণের জায়গা কিন্তু এখানে আছে যে কোথায় আমি অন্য দলের থেকে ভিন্ন। যে কথাগুলো এসছে মোটা দাগে আওয়ামী লীগ বিএনপিরও যে ম্যান্ডেট, তাদের যে প্রতিদিনের বক্তব্য সেটা কিন্তু থাকে, এবং মনে হচ্ছে এটার ওপেন একটা রাইটিস্ট, একটা ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি ফরমেশনের, যদিও ঘোষণা দিয়ে বলছে না, বাট মনে হচ্ছে বক্তব্য, ম্যানিফেস্টো বা শপথ, এগুলো সব যদি অ্যানালাইজ করি আমরা, তাহলে মনে হচ্ছে এটা মধ্যবর্তী রাজনৈতিক দল। আরও বড় চ্যালেঞ্জ, কারণ আরেকটি বড় দল একই ধরনের রাজনীতি ইতিমধ্যে করছে, তো তাদেরকে প্রমাণ করতে হবে আদর্শের জায়গা থেকে যে তারা ওই দলটি থেকে ভিন্ন। সেই 4 ধরনের চ্যালেঞ্জ, আবার যদি এর মধ্যে সংগঠন গুছানোর ক্ষেত্রে আবার যদি সেকেন্ড রিপাবলিকের সামনে আনা হয়, নির্বাচন তাদের সামনে, সেটা যদি সময় না পায়, তাহলে কিন্তু বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে এই নতুন রাজনৈতিক দলটার জন্য। জি, ডক্টর আব্দুর রহমান, আমরা ফিরবো। আমরা একটু শুনতে চাই অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে যে এই যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এখানে সংবিধান কিন্তু একটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে আলোচনায়। তো এই নতুন সংবিধানের প্রয়োজনীয়তা নিয়েও তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতপার্থক্য আছে। সেখানে সেকেন্ড রিপাবলিকের ধারণায় সংবিধান নিয়ে কেমন অবস্থান নিতে হবে বা নিতে পারে এনসিপি, আপনি কি মনে করেন? আসলে আপনার প্রশ্নের অনেকগুলো উত্তরই কিন্তু ইতিমধ্যে আমাদের আলোচনায় চলে এসেছে। আমি ফাইনালি যে কথাটা বলতে চাই আসলে হচ্ছে কি, যে ওনাদের যে কথাটা সেকেন্ড রিপাবলিকের কথাটা বলছে, এটা একটা পলিটিক্যাল পার্টির কিন্তু আপনি ভিশন হতে পারে। এই মুহূর্তে এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে প্রতিবন্ধকতাগুলো আছে, এটা কিন্তু ডক্টর মামুন এবং আমার আলোচনায় চলে এসেছে কি কি প্রতিবন্ধকতা হতে পারে। তা এখন সংবিধান, পাশাপাশি সংবিধানের যে গ্যাপগুলো আছে, সংবিধানে এই এক্সিস্টিং কনস্টিটিউশনে কেউ যদি ক্ষমতায় যায় স্বৈরতন্ত্র হওয়ার যে সম্ভাবনা আছে, সেটাও কিন্তু আমরা জানি, আমরা স্বীকারও করছি এবং আমরা বুঝতেও পারছি। যেটা প্রয়োজন আসলে কিন্তু সংবিধানদের এই পরিমার্জন, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আপনি জানেন ইতিমধ্যেই বেশ কিছু সংস্কারের ইস্যু এসছে এবং আরও সংস্কারের প্রয়োজন হলে সেটা করতে হবে, যেহেতু সংবিধান এখন এক্সিস্টিং কনস্টিটিউশনটার মধ্যেই এই গ্যাপগুলো রয়ে গেছে। এই গ্যাপগুলোকে কিন্তু আমাদের দূর করতে হবে।
তো এটার জন্য যেটা প্রয়োজন হচ্ছে, ব্যাপারটা যেন এমন না হয় যে না আমি একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, যেটা নিয়ে হয়তো জনমনে সংশয় হতে পারে বা হতে যাচ্ছে এরকম কিছু। এইটাকে ওভারকাম করার জন্য যেটা প্রয়োজন ক্লিয়ার হতে পারে যে সংস্কারের জন্য যে এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে সময়টা নিচ্ছে, সংস্কারের যদি আরও প্রয়োজন হয় সেটার জন্য একটু সময় নেওয়া যেতে পারে। কিন্তু স্পেসিফিক যে ধরেন কোনো পলিটিক্যাল এজেন্ডা বা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে যদি হয়, তাহলে কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টিস যারা বড় দল আছে শুধু তাদের মনেই না, এটা জনমনেও কিন্তু এই সন্দেহতা থেকে যাবে এবং এটাকে মনে হবে যে নির্বাচনটাকে আসলে লেন্দি করার জন্য করা হচ্ছে। আমার মনে হয় খুব দ্রুত আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া উচিত। এবং আমি দ্রুত বলতে এই বলছি না যে প্রয়োজনীয় সংস্কার না করে, প্রয়োজনীয় সংস্কার হচ্ছে, আরও প্রয়োজন হলে হোক, কিন্তু সেটা আসলে জনসম্মুখে আনা উচিত। যেটা প্রফেসর ডক্টর ইউনূস স্যার এই কথাটা বলেছেন যে হ্যাঁ পলিটিক্যাল পার্টিসগুলো কোন সংস্কার করতে চান, কোনটা করতে চান না, সেটাও কিন্তু আসলে ওপেন হওয়া উচিত। প্রয়োজনে উনি বলেছেন যে ওয়েবসাইটেও এটা দিয়ে দিবেন। ব্যাপারটা যদি এমন ওপেন সিক্রেট হয় তাহলে কিন্তু জনমনে কোনো সন্দেহ থাকবে না যে হ্যাঁ আমরা এতটুকু সংস্কার এখন চাচ্ছি, বাকি সংস্কারগুলো আমরা হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার পর, সেখানেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার পরও কিন্তু এককভাবে কোনো দল যে করতে পারবে সেই কথাটা কিন্তু এখন বলতে পারে না। হয় কিন্তু এটা পলিটিক্যাল এজেন্ডাতে নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকতে পারে। তখন হয়তো নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি এখন বিএনপির ম্যানিফেস্টোতে থাকে, বাংলাদেশ নাগরিক পার্টির যদি থাকে, তাহলে কিন্তু এই ম্যানিফেস্টোতে দুইটা দলেরই যদি থাকে নির্বাচন পরবর্তী সময়ে, তখন কিন্তু জনগণের একটা চোখ থাকবে না। দুটো দলেরই ম্যানিফেস্টোতে ছিল এরা সাংবিধানিক এই ক্ষেত্রে পরিমার্জন চায়। তখন কিন্তু ওই যেটা বললাম, যেটা শুরু থেকেই বলেছি, জাতীয় ঐক্যের প্রয়োজনের কথা যেমন আগেও বলা হচ্ছে, এখনো বলা হচ্ছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার পরও কিন্তু এটা প্রয়োজন। এটা ব্যাপারটা যেন এমন না হয় যে না কোনো রকমের একটা নির্বাচন হলো, নির্বাচন প্রক্রিয়া একটা দল ক্ষমতায় গেল, আবার যদি সেই অবস্থাই হয়, এই যে ব্যালেন্স অফ পাওয়ার পলিটিক্সে একটা কথা আছে, আমাদের এই ব্যালেন্স অফ পাওয়ারটাকে রাখতে হবে। এককভাবে যদি একটা দল নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে আবার ক্ষমতায় আসে, যেটা আমাদের টেন্ডেন্সি, হিউম্যান টেন্ডেন্সি, স্বেচ্ছাচারী হওয়ার একটা প্রবণতা থাকে, এই জন্য আমার মনে হয় ব্যালেন্স অফ পাওয়ারটা হওয়া উচিত এবং সেটা কিন্তু জনগণই করবে। জনগণের চিন্তা করা উচিত, এক পাল্লায় আমরা সবাই চলে যাব না, ব্যালেন্স অফ পাওয়ারটা যেন। কিন্তু সেখানে তো তাহলে জনগণকে রাজনীতি সচেতন, রাজনীতি জ্ঞানে সমৃদ্ধ হওয়া উচিত, এবং এই কাজটি তো আসলে কারা করবে? এই কাজটি করার জন্য আমি বলছি যে পলিটিক্যাল পার্টিস তো স্বাভাবিকভাবে নিজের পাল্লা ভারী করতে চাবে, কিন্তু আমরা এই যে ধরেন রাজনৈতিকভাবে সচেতন, আপনি এই যে ডক্টর মামুনের কথা বলছেন, আমাদের কথা বলছেন, রাজনৈতিকভাবে যারা সচেতন তারা কিন্তু এই যে থার্ড যে অডিয়েন্সটা আছে, ওরা এই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা তৈরি করবে যে কোনো অবস্থাতেই যেন একটা পার্টি পাওয়ারের ইমব্যালেন্স না হয়, ব্যালেন্স অফ পাওয়ার। তো সেক্ষেত্রে আপনি দেখেন সবসময় কিন্তু একটা দল যোগ্য প্রার্থী দেয় না, আমাদের শুধু দল দেখে প্রার্থী নির্বাচন করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা, সেটা স্বতন্ত্র থেকে হতে পারে, সেটা ছোট দল থেকে হতে পারে, সেটা বড় দল থেকে হতে পারে। যোগ্য প্রার্থীকে দেবো, আমরা শুধু মার্কা দেখে না দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। আমরা আবার ফিরবো আলোচনায়। দর্শক, আরআইসি লিস্টে গণতন্ত্রের কথা হচ্ছে, আলোচনায় সেকেন্ড রিপাবলিক এই বিষয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। সময় হলো একটি বিরতির, বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো আরও এই বিষয়ে, সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ আরআইসি স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে, আলোচনায় সেকেন্ড রিপাবলিক এই বিষয়ে আমরা কথা বলছি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিদের সাথে। খুব দ্রুত আমরা চলে যেতে চাই আলোচনায়। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে খুব দ্রুত উত্তর নিতে চাই। মধ্যপন্থায় বিশ্বাসী এই মধ্যবিত্তের দল হিসেবে আবির্ভূত হয়েছে এনসিপি, যেখানে তারা প্রথাগত রাজনীতি পরিবর্তনের বার্তা দিচ্ছে বা আছে তাদের বক্তব্যে। এটি করতে দেশের রাজনৈতিক যে ঐক্য দরকার হবে তা নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা তারা দিতে পেরেছে কি? এটা তো রাজনৈতিক ঐক্যের দরকার নাই, এটা তাদের কর্মসূচি, এটা তাদের ম্যানিফেস্টো। এখানে রাজনৈতিক ঐক্যের দরকার নেই, এটা হচ্ছে যে জনগণের সাথে সংযুক্তি, তাদের সভা সমাবেশ, অন্যান্য অনুষ্ঠান, জনমুখী কর্মসূচি, এটা নিয়ে তারা জনগণের কাছে যাবে। এবং যেটা বারবার আমি বলছি যে এই শিক্ষার্থীদের দলের আমি সাফল্য কামনা করি, যে বক্তব্যগুলো এটাই আমাদের উঠে এসছে, এটাই আমাদের ফ্লজ রাজনীতিতে, এবং সেটা তারা করতে পারুক। আমার শুভকামনা থাকলো, যে কারণের সহযোগিতা এটা হাত প্রসারিত করতে রাজি আছে। কিন্তু এটা তো এই জায়গাটাতে অন্য দলের সঙ্গে তাদের
সৃষ্টি করতে হবে এমন একটা জায়গা যে অন্যের থেকে তারা আলাদা, এবং সেজন্য কি করতে হবে, জনগণের কাছে যেতে হবে। যদিও প্রথম পর্বে এই রাজনৈতিক দলটির প্রথম পর্ব বলতে বোঝাচ্ছে যে আগামী যে নির্বাচন, প্রথম পর্বে কতটুকু পৌঁছতে পারবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু তারা যদি এই ধারার রাজনীতি করতে পারে, এবং যেটা কথা বলা হচ্ছে যে পরিবর্তন তো থাকবে না, একটা ইনক্লুসিভ পার্টি হবে, সমতা নিয়ে আসবে, তাদের মধ্যে কোনো অন্য দলের প্রতি রেসপেক্ট থাকবে। এবং একটা কথা কিন্তু যেটা তফিকের কথা আসেনি, আমি একটু ভুলে গেছিলাম, যে তাদের কথা বারবার এসে যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, তারা যে কোনো মূল্যে এটা অটুট রাখবে, এবং তাদের অনুষ্ঠানে অন্য রাজনৈতিক দলও গিয়েছিল 30টার অধিক, সেটিও ভালো সিমটম। আর এখানে কুইকলি উত্তর হচ্ছে যেটা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষের কোনো বিষয় না, এটা হচ্ছে যে তাদের দলে তাদের এই বক্তব্য শুনে, আদর্শ শুনে, কর্মসূচি শুনে কতটুকু মানুষ আসবে, বরং অন্য দল থেকে এটা তাদেরকে ভিন্নতা দেবে। সেজন্য জনগণই নির্ধারণ করবে যে আস্তে আস্তে কর্মীর সংখ্যা, সাপোর্টারের সংখ্যা, এবং মোটা দাগে রাজনৈতিক দলে যে তাদের সংসদে আসন সংখ্যা কি হবে। কিন্তু এটা দুটো পর্বে আসলে বিভক্ত করতে হবে। প্রথম পর্ব তাদের জন্য একটু কণ্ঠকাকীর্ণই বলবো আমি, অল্প সময়, যদি নির্বাচন দ্রুত হয়, ডিসেম্বরে হয়। দ্বিতীয় পর্বটা হয়তো বা অনেক বড় সাফল্য তাদের আসতে পারে, যদি অন ট্র্যাক থাকতে পারে। জি, আমরা ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আপনার কাছে জানতে চাই যে নতুন করে সংবিধান লেখা ধারণার বিরোধিতা করে সংসদে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষপাতী রাজনৈতিক দলগুলোর একটি পক্ষ, এই যে সামগ্রিকভাবে আমরা এতক্ষণ পর্যন্ত যেই আলোচনাগুলো করলাম, এখানে অনেকগুলো বিষয় এসেছে, সব কিছুতেই আসলে রাজনৈতিক দলগুলোর একটি ঐক্যের প্রয়োজন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন কিন্তু তার বক্তব্যের একটি জায়গায় তার সন্দেহ প্রকাশ করেছেন যে রাজনৈতিক ঐক্য আসলে কতখানি আসবে, সম্ভাবনা কতখানি রাজনৈতিক ঐক্য আসার। প্রথমত যেটা ডক্টর মামুন ইতিমধ্যে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে এটা কিন্তু ধরে রাখতে হবে, এটা কিন্তু সিজনাল না। যেটা হচ্ছে আমরা এখনো শুনতে পাচ্ছি যে নিজের পাল্লা ভারী করার জন্য ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে কিন্তু কাউকে না কাউকে ইতিমধ্যে এন্টারটেইন করা হচ্ছে। এই ব্যাপারে একদম সবাইকে কঠোর অবস্থানে থাকতে হবে, প্রতিটা দলকে। যে রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের সময় নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং ফ্যাসিবাদের কবলে পড়ে ওরা বিভিন্নভাবে শোষিত হয়েছে, একটা স্ট্যান্ড পয়েন্টে কিন্তু এক থাকতে হবে যে না, আমরা সবাই উই অল আর ইউনাইটেড অ্যাগেনস্ট অফ ফ্যাসিজম। এইটা যদি দূরে সরে আসে, আলটিমেটলি কিন্তু গোল অ্যাচিভ হবে না। এইটা প্রথমত প্রয়োজন। ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ক্রাইসিস নিয়ে ইউনিটিটা কিন্তু থাকতে হবে। যে কোনো ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি দেখেন, আপনি নেবারিং স্টেট ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, যখন এনি ইস্যু কামস উইথ ন্যাশনাল ইন্টারেস্ট, ওরা কিন্তু ইউনাইটেড হয়ে যায় সব পলিটিক্যাল পার্টিস। আপনি বিজেপি বলেন আর কংগ্রেস বলেন, ওরা কিন্তু এক টেবিলে বসে যায়। আমাদের সবচাইতে বড় ল্যাকিংস হচ্ছে পলিটিক্সে। সিন্স ইন্ডিপেন্ডেন্ট আমরা কিন্তু ন্যাশনাল ইস্যুতে ইউনাইটেড হতে পারি না। যেটা একটা সবচাইতে ভালো দিক আমার কাছে মনে হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের যিনি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বারবার জাতীয় ঐক্যের কথা বলছেন। আমাদের সবার কিন্তু উচিত এই সুযোগটাকে অ্যাসেট ক্যাপিটালাইজ করে নেওয়া। হ্যাঁ, আমরা কোন কোন ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটি থাকতে হবে, অ্যাগেনস্ট দ্য ফ্যাসিজম, এটা আমাদের ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য, জাতীয় ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল এনি সর্ট অফ ডিজাস্টার, আমাদের সেই ইউনিটিটা থাকতে হবে। হ্যাঁ, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, আর প্রতিযোগিতা না থাকলে তো রাজনীতি হয় না। সেখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, পলিটিক্যাল পার্টিস ফাংশনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিসই তার কাজ দিয়ে প্রমাণ করবে হাউ দে আর ডিফারেন্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিস। আমি ম্যানিফেস্টোতে খুব ইমপ্রেসিভ কথা লিখলাম, বাট আমার কার্যক্ষেত্রে সেটা রিফ্লেকশন হলো না, সেটা কিন্তু হবে না। আমাকে প্রুফ করতে হবে কাজে হাউ আই এম ডিফারেন্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিস, হাউ উই আর ডিফারেন্ট ফ্রম আদার পলিটিক্যাল পার্টিস, এটা রিফ্লেকশন দিতে হবে। একটি শেষ প্রশ্ন করতে চাই আপনাদের দুজনের কাছে, একটি প্রশ্নের উত্তরে নিব দুজনের কাছে, খুব সংক্ষেপে বলবেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল সরকারের মদত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, অর্থাৎ এনসিপির প্রতি যদি সরকারের মদত থাকে। যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারের কেউ ছিলেন না, কিন্তু সরকারে আবার তাদের প্রতিনিধি রয়ে গিয়েছেন এখনো। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, 28 তারিখ একটি জেলা থেকে ডিসির মাধ্যমে বাস নিয়ে তারা এসেছিলেন এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। কিংস পার্টি বিশেষণ কাজে লাগছে কিনা ডক্টর আব্দুল আল মামুন সংক্ষেপে উত্তর দিবেন। 10 সেকেন্ড সময় নেই, তবে সেটা অ্যাড করার জন্য যে পলিটিক্যাল থিওরিতে 4 ধরনের আমরা রাজনৈতিক ঐক্য হতে পারি। এটা হবস আর লক্সের সামাজিক চুক্তিতে রাষ্ট্র নির্মাণ বা সাংবিধানিক তত্ত্ব, যে সংবিধানের মধ্য থেকে কাজ করা, অথবা সর্বসম্মত তথ্য যে সবাই মিলে করলাম, এইগুলোর কোনো সম্ভাবনা ইভেন নির্বাচনও যদি অনুষ্ঠিত হতে হয় আমি এই মুহূর্তে দেখছি না। যেটা হতে পারে যে উদার রাজনৈতিক তত্ত্ব, সেই জায়গাটা জাতির স্বার্থে
সবার স্বার্থে সবার মঙ্গলে দল মত ভুলে গিয়ে এই উদার রাজনৈতিক তত্ত্বের ঐক্যে কিন্তু পৌঁছতে হবে, তাহলে সংস্কার হবে, তাহলে নির্বাচন সঠিক সময় হবে, আমরা দেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করি। যে কথাটা আপনি বললেন যে হ্যাঁ এটা একটা প্রশ্ন থেকে যাবে, আমি আমার বক্তব্যের শুরুতে এটা বলেছিলাম যে একজন বেরোয় আসলে দুজন থাকবে। আমি আশা করব যে আসিফ এবং মাহফুজা হয়তো বা কোনো একটা সময় এখান থেকে বেরিয়ে হয়তো বা রাজনৈতিক দলে যোগ দিবে। আর যদি সেটা না হয় তাহলে এমন ব্যবহার নিশ্চিত করতে হবে যে বাসের মতো ছোট ছোট ঘটনা, রিকুইজিশন বা পলিটিক্যাল ওই কোনো হেলিকপ্টার ইউজ করা, অনুষ্ঠানে যাওয়া, এগুলো নির্বাচনের আগে কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং তবে হ্যাঁ, যেহেতু রিপ্রেজেন্টেশন যদি থেকেই থাকে এবং এই শিক্ষার্থীদের দ্বারাই সব দলের সাপোর্ট ছিল, বাট তারাই অগ্রভাগে ছিল এই সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তাহলে কিন্তু তাদের জন্য বরং চ্যালেঞ্জটা খুবই এদিক থেকে নয়, পলিটিক্যাল পার্টিগুলোর থেকে নয়, জনগণের সামনে কিন্তু তাদের চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের উপদেষ্টা পরিষদ, প্রশাসন, বিচার বিভাগ, তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে যে তারা একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, যেটার জন্য এত কিছু সুষ্ঠু পরিবেশ। আমি একটু একই প্রসঙ্গে ডক্টর তৌফিক ইসলাম, আপনার মন্তব্য খুব সংক্ষেপে, আমরা শেষ করব। আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু বারবার স্বাধীনতা অর্জন করেছি, ৭১ করেছি, বাট আমরা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ৯০ আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, আমরা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। এই ২৪-এ যে আমরা অর্জনটা করেছি, এই হাজার হাজার দামাল ছেলের রক্তের বিনিময়ে, এটাকে আমাদের ধরে রাখা হচ্ছে সবচাইতে বড় দায়িত্ব এবং কর্তব্য। সেক্ষেত্রে জাতীয় ঐক্যের প্রয়োজন। এবার যদি আমরা হেরে যাই, এবার কিন্তু কোনো দল হারবে না, এবার হারবে বাংলাদেশ, এবার হারবে এই প্রতিটি রক্তের দাম আমাদের দিতে হবে, রক্তকণার দাম আমাদের দিতে হবে। সেজন্য আমার মনে হয় কিছু কিছু ইস্যুতে, যেটা নির্বাচনের আগে যেটা প্রয়োজন, যে আমরা ফ্যাসিস্ট, অ্যাগেনস্ট দ্য ফ্যাসিস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্ট সহ কিছু কিছু ইস্যু নিয়ে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন, এবং সেটার জন্য সবসময় অটুট থাকে। নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, কিন্তু কিছু ইস্যুতে আমাদের ইউনাইটেড প্ল্যাটফর্মে আসতে হবে, আমি সেটা মনে করি। এবং এখানে সরকারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরপেক্ষ থাকা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। এবং এইটা এখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট চাইলেই এই ঐক্যের ব্যাপারে কিন্তু একটা রোল প্লে করতে পারে। জি, অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আলোচনা করার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আলোচনায় সেকেন্ড রিপাবলিক এই বিষয়ে আলোচনা, এবং যেটি আসলে বলা হচ্ছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা সাধারণ মানুষের, একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, রাজনীতির যে প্রতিযোগিতা সেটি হবে একটি জ্ঞান ভিত্তিক, এবং সমাজ এগিয়ে যাবে, রাষ্ট্র এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে। সেই প্রত্যাশা নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে, সেই শুভকামনা জানিয়ে সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।